ছেলেটি অসাবধানতাবশত একটি কাগজের বিমান ছুড়ে দিতেই সেটি একটি গুহার ভেতর ঢুকে যায়, কিন্তু সেটি আনতে যাওয়ার পর গুহার ভেতর অসংখ্য পঙ্গপালের মৃতদেহ পড়ে থাকতে দেখে। ছেলেটি দ্রুত ওপরের দিকে তাকিয়ে বুঝতে পারে সে ভুল করে পঙ্গপালদের বাসায় ঢুকে পড়েছে। ভয়ে ছেলেটি আর এক মুহূর্তেও দেরি না করে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু তার চিৎকারে পঙ্গপালগুলো বিরক্ত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটে আসে। ছেলের চিৎকার শুনে তার মা দ্রুত সেখানে ছুটে আসে, কিন্তু ছেলেকে কি হয়েছে জিজ্ঞাসা করার আগেই তিনি বুঝতে পারেন পরিস্থিতি ভয়াবহ। বিশাল পঙ্গপালের দল তাদের দিকে ধেয়ে আসতে দেখে মা দ্রুত ছেলেকে গাড়ির ভেতরে লুকিয়ে পড়তে বলেন, কিন্তু পাশে থাকা বাবা এতটা ভাগ্যবান ছিলেন না। কিছু বুঝে ওঠার আগেই পঙ্গপালের দল তাকে ঘিরে ফেলে। স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে যেতে চাইলেও কয়েক পা যাওয়ার আগেই পঙ্গপালের দল তাকেও গ্রাস করে ফেলে। চোখের সামনে বাবা মাকে এভাবে মারা যেতে দেখে ছেলেটি অসহায়ভাবে গাড়ির জানালায় আঘাত করতে থাকে, কিন্তু সে বুঝতে পারেনি তার এই শব্দে আরও বেশি পঙ্গপাল এসে গাড়ির কাঁচে ধাক্কা দিতে শুরু করবে। বিপদ একেবারে সামনে চলে আসায় ছেলেটি নিজের বয়স 18 বছরের কম হলেও আর কিছু না ভেবে গাড়ি চালু করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে পুরো গাড়ির সামনের কাঁচ পঙ্গপালে ঠেকে যায়। ফলে সামনে কিছুই দেখতে না পেরে ছেলেটি শেষ পর্যন্ত একটি গাছের সঙ্গে গাড়ির ধাক্কা লাগিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন একজন টহলরত পুলিশ ঘটনাক্রমে সেখানে এসে ছেলেটিকে দেখতে পায়। পুলিশ তাকে দরজা খুলতে বললেও ছেলেটির অবস্থা দেখে বোঝা যাচ্ছিল সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তাই পুলিশ অন্য উপায় খুঁজে নিয়ে লাঠি দিয়ে গাড়ির জানালার কাঁচ ভেঙে দেয়। এরপর ছেলেটিকে নিরাপদে গাড়ি থেকে উদ্ধার করে বের করে আনে, কিন্তু পুলিশ যখন তাকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন শব্দ শুনে পঙ্গপালের দল আবারও জঙ্গল থেকে বেরিয়ে আসে। পরিস্থিতি দেখে পুলিশ এক মুহূর্তেও দেরি না করে গাড়িতে উঠে দ্রুত ইঞ্জিন চালু করে দেয়। চোখের পলকেই পঙ্গপালের দল পুরো গাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু পুলিশ জানত যত দ্রুত সম্ভব সেখান থেকে পালাতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তাই ছেলেটিকে গাড়িতে তুলে পুলিশ কোনো কিছুর পরোয়া না করে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। আশ্চর্যের বিষয়, পঙ্গপালগুলো তাদের পিছু নেওয়ার বদলে হঠাৎ দিক পরিবর্তন করে অন্য দিকে চলে যায় এবং কাছের একটি গ্রামের দিকে বিশাল দল নিয়ে অভিবাসন শুরু করে। এদিকে পুলিশও শেষ পর্যন্ত ছেলেটিকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেয়। ডাক্তাররা যখন ছেলেটির চিকিৎসা করছিলেন তখন পুলিশ দ্রুত পঙ্গপাল বিশেষজ্ঞ জিয়াংকে সঙ্গে নিয়ে নিজের গাড়ির কাছে যায় এবং সেখানে ঘটে যাওয়া পুরো ঘটনাটি তাকে বিস্তারিতভাবে জানায়। প্রথমে জিয়াং পুলিশের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কিন্তু কিছুক্ষণ পর গাড়ির সামনের অংশে লেগে থাকা আঠালো তরলের মধ্যে সে একটি মৃত পঙ্গপালের দেহ খুঁজে পায়। পঙ্গপালের দুর্বলতা খুঁজে বের করার জন্য জিয়াং সঙ্গে সঙ্গে গবেষণাগারের কর্মীদের কাছে চলে যায়। ল্যাবে ঢুকেই সে কোনো সময় নষ্ট না করে মৃত পঙ্গপালের দেহটি একটি পাত্রে রাখে এবং চিমটি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সেটির দেহ পরীক্ষা করতে শুরু করে। বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার পর জিয়াং জানতে পারে এটি আসলে একটি পূর্ণবয়স্ক পঙ্গপাল নয়, মাত্র একটি অপরিণত পঙ্গপাল। বিষয়টি জেনেই সে অবাক হয়ে যায়, কারণ এটি যদি বড় হয়ে পূর্ণবয়স্ক পঙ্গপালে পরিণত হয় তাহলে এর পরিণতি কতটা ভয়াবহ হবে তা কল্পনাও করা যায় না। ভয়ে জিয়াং দ্রুত ল্যাব থেকে বেরিয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা সহকারীকে ডেকে সরকারকে এই ঘটনার সতর্কতার সর্বোচ্চ পর্যায়ে নেওয়া নির্দেশ দিতে বলে। তবে এক নারী মনে করেন শীতকাল চলে এলেই পঙ্গপালগুলো এমনিতেই মারা যাবে। অন্যদিকে জিয়াং অবিশ্বাসের সঙ্গে ভাবতে থাকে এত বিশাল আকৃতির পঙ্গপাল কিভাবে শুধু অপরিণত অবস্থায় থাকতে পারে, তাহলে পূর্ণবয়স্ক হলে এগুলোর আকার কতটা ভয়ঙ্কর হবে তা কল্পনা করাও কঠিন। এই কারণেই জিয়াং আরও বেশি নিশ্চিত হয় যে এই পঙ্গপালগুলোর মধ্যে কোনো ধরনের অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো পঙ্গপালগুলো তখনও দ্রুত বংশ বিস্তার করে চলেছে। তাই পরদিন সকালেই জিয়াং একদল পুলিশকে সঙ্গে নিয়ে সেই ঘন জঙ্গলের দিকে রওনা দেয় যেদিক দিয়ে ছেলেটি আগে পালিয়ে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই সবাই সেই গুহার কাছে পৌঁছে যায়। সেখানে চারদিকে অসংখ্য পঙ্গপালের মৃতদেহ পড়ে থাকলেও আশ্চর্যের বিষয়ে একটি জীবিত পঙ্গপালও দেখা যাচ্ছিল না। সবাই ধীরে ধীরে গুহার আরও গভীরে এগিয়ে যেতে থাকলে জিয়াং হঠাৎ কিছু একটা বুঝতে পারে। সে যেদিকে তাকিয়ে আছে সবাই সেই দিকে তাকিয়ে দেখে গুহার ছাদ জুড়ে হাজার হাজার পঙ্গপাল গা ঘেঁষে ঘেঁষে বসে আছে এবং তারা ডানা ভাঁজাচ্ছে যেন পরের মুহূর্তেই আক্রমণ করতে পারে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই ভয়ে নিঃশ্বাস পর্যন্ত আটকে রাখে, কারণ সামান্য শব্দ হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জিয়াং কোনো ঝুঁকি না নিয়ে সবাইকে পা টিপে টিপে তার পেছনে আসতে বলে, কিন্তু কিছু দূর এগোতেই তারা এর চেয়েও ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পায়। গুহার মাঝখানে অসংখ্য পঙ্গপালের ডিম ঝুলে দেখা যাচ্ছে। এগুলো যদি সবগুলো একসঙ্গে ফুটে বেরোয় তাহলে মানুষ কোনোভাবেই তাদের সঙ্গে মোকাবিলা করতে পারবে না। আরও ভয়ঙ্কর বিষয় হলো বাসার আশেপাশে প্রচুর পঙ্গপাল পাহারা দিচ্ছিল, তাই তারা সামান্য ভুল করলেই মুহূর্তের মধ্যে পুরো দলটি তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এভাবে তাদের কিছু না করে ছেড়ে দিলেও ভবিষ্যতে আরও বড় বিপদ তৈরি হবে। অনেক চিন্তা করার পর জিয়াং প্রথমে কিছু নমুনা সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়, যাতে সেগুলো বিস্তারিতভাবে পরীক্ষা করে পঙ্গপাল ধ্বংস করার কোনো কার্যকর উপায় খুঁজে বের করা যায়। এরপর গুহা থেকে বেরিয়ে আসার সময় সে পঙ্গপালগুলো ধ্বংস করার নির্দেশ দেয়। সঙ্গে সঙ্গে সবাই অক্সিজেন মাস্ক পরে গুহার ভেতরে প্রচুর পরিমাণে কীটনাশক ছিটাতে শুরু করে। সবাই ভেবেছিল এতে পঙ্গপালগুলো মারা যাবে, কিন্তু পরের মুহূর্তেই এক নারী অবাক হয়ে দেখতে পায় একটি পঙ্গপাল মাটিতে পড়ে থাকা কীটনাশকের অবশিষ্ট তরল চুষে যাচ্ছে। কর্তার কথা শুনে ঊর্ধ্বতন কর্মকর্তা দ্রুত সবাইকে সেখান থেকে ফিরে আসার নির্দেশ দেন, কিন্তু জিয়াং পরিস্থিতি দেখে তাদের থামাতে চাইলেও সৈন্যরা এত দ্রুত কাজ করছিল যে চোখের পলকেই তারা আগুন ছড়ার অস্ত্র বের করে পঙ্গপালের ডিমগুলো পুড়িয়ে দিতে শুরু করে। তারা বুঝতেই পারেনি এই কাজটি পঙ্গপালের বিশাল দলকে ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত করে তুলবে এবং এর জন্য মানুষকে খুব বড় মূল্য দিতে হবে। মানুষজন গুহা থেকে বেরিয়ে আসার পরপরই অসংখ্য পঙ্গপাল একসঙ্গে বেরিয়ে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে।
সৈন্যরা বাধ্য হয়ে আগুন ছোড়ার অস্ত্র দিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু পঙ্গপালের সংখ্যা এত বেশি ছিল যে কিছুক্ষণের মধ্যেই মানুষ পরাজিত হয়ে তাদের আক্রমণের শিকার হতে থাকে। এরপর পঙ্গপালের দলটি সেখান থেকে সরে গিয়ে অল্প সময়ের মধ্যেই একটি বিনোদন পার্কে পৌঁছে যায় এবং সেখানে থাকা দর্শকদের ওপর সরাসরি আক্রমণ চালায়। মানুষ কিছু বুঝে ওঠার আগেই পঙ্গপালগুলো তাদের শরীর কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে এবং অনেকেই ঘটনাস্থলেই প্রাণ হারায়। এক মেয়ে তার বাবাকে দ্রুত পালিয়ে যেতে বললেও পঙ্গপালের দল তার আগেই তাকে ঘিরে ফেলে। পরিস্থিতি বুঝতে পেরে মানুষ নিজেদের বাঁচাতে দৌড়ে পালাতে শুরু করে, কারণ সবাই ভয় পাচ্ছিল যে পরের শিকার হয়তো সে নিজেই হবে। কিন্তু যারা তখনও রাইডে চড়ছিল তাদের ভাগ্য আরও খারাপ ছিল, কারণ হাত পা আটকে থাকায় তারা কোনোভাবেই পালাতে পারছিল না এবং অসহায়ভাবে পঙ্গপালের আক্রমণের শিকার হতে থাকে। চোখের পলকেই বিনোদন পার্কের সব রাইডে থাকা মানুষ পঙ্গপালের হামলার শিকার হয়। পুরো পার্ক জুড়ে মানুষের হৃদয় বিদারক চিৎকারে চারদিক ভারী হয়ে ওঠে এবং পুরো জায়গাটি মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর নরকে পরিণত হয়। খবর পাওয়ার পর সামরিক বাহিনী আর এক মুহূর্ত দেরি করেনি এবং ফেডারেল কর্তৃপক্ষ দ্রুত পঙ্গপালগুলোর অবস্থান নির্ধারণ করে ফেলে। এই হামলা এত দ্রুত এবং কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ঘটেছিল যে মৃত আর আহতের সংখ্যা ইতিমধ্যেই প্রায় 1 লাখের কাছাকাছি পৌঁছে যায়। পঙ্গপালগুলোর গতিপথ বিশ্লেষণ করে ধারণা করা হয় আর মাত্র 3 ঘন্টার মধ্যেই তারা পরবর্তী শহরে পৌঁছে যাবে। তাদের পথে আটকানো না গেলে শহরে ঢোকার পর আরও ভয়াবহ প্রাণহানি ঘটবে। তখন এক নারী জানায় এমন পরিস্থিতিতেও তারা হাত ঘুঁটিয়ে বসে থাকতে পারে না। জিয়াংও মনে করে আরও শক্তিশালী কীটনাশক ব্যবহার করে এবার পঙ্গপালগুলোকে থামানোর চেষ্টা করা যেতে পারে, তাই তারা সঙ্গে সঙ্গে বিপজ্জনক বিষাক্ত ওষুধ এবং কীটনাশকের ব্যবস্থা করে। এরপর শত শত গরুকে এক জায়গায় জড়ো করে পঙ্গপালগুলোকে সেদিকে আকৃষ্ট করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গন্ধ পেয়ে পঙ্গপালের বিশাল দলটি দ্রুত গরুগুলোর দিকে ছুটে আসে এবং সবাই অসহায়ভাবে দেখতে থাকে কিভাবে পঙ্গপালগুলো গরুগুলোকে চারদিক থেকে ঘিরে ফেলছে। গরুগুলোকে পঙ্গপালগুলো যখন আক্রমণ করছিল ঠিক তখনই জিয়াং তার সহকর্মীকে ফোন করে জানায় যে তারা অবশেষে আসল সত্য জানতে পেরেছে। আসলে এই পঙ্গপালগুলো কীটনাশকের দূষণের কারণে অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়েছে, তাই এখন আবার কীটনাশক ছিটালে পঙ্গপালগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। কথাটি শুনে ওই নারী দ্রুত সবাইকে অভিযান বন্ধ করতে বলে এবং কীটনাশকের ক্ষতিকর প্রভাবের বিষয়টিও জানিয়ে দেয়। কিন্তু তখনও তারা বিষয়টি বোঝানোর চেষ্টা করছিল। এরই মধ্যে কীটনাশক বহনকারী যুদ্ধবিমান নির্ধারিত এলাকায় পৌঁছে যায়। জিয়াংয়ের বাধা সত্ত্বেও বিমানটি মাটিতে কীটনাশক ছিটিয়ে দেয়। এতে পঙ্গপালগুলোর সঙ্গে সঙ্গে বিমানটির উপস্থিতি টের পেয়ে সেটির দিকে আক্রমণ শুরু করে। সবাই আতঙ্কে নিরাপদ আশ্রয় খুঁজতে ছুটে যায় এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ওই নারী বুঝতে পারে এখন আর কোনো সাধারণ উপায়ে পঙ্গপালের এই বিশাল দলকে থামানো সম্ভব নয়। শহরকে পঙ্গপালের দখল থেকে রক্ষা করতে সরকার শেষ পর্যন্ত হাজার হাজার সশস্ত্র সেনা মোতায়েন করে এবং যে কোনো মূল্যে সেখানে পঙ্গপালগুলোকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। চোখের পলকেই সেনারা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে এবং সবাই অস্ত্র হাতে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। পঙ্গপালের বিশাল দলটি একেবারে সামনে চলে আসতেই সৈন্যরা একযোগে আগুন ছোড়া অস্ত্র চালু করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, পঙ্গপালগুলো আগুনকে একটুও ভয় পেল না, বরং সরাসরি আগুনের মধ্য দিয়ে এগিয়ে এসে মুহূর্তের মধ্যেই সামনের সারির সৈন্যদের পরাজিত করে ফেলে। মানুষ যে যুদ্ধে হেরে যাচ্ছে তা বুঝতে পেরে কমান্ডার আরও শক্তিশালী কীটনাশক ছেটানোর সিদ্ধান্ত নেন। কিন্তু জিয়াং বারবার এর বিরোধিতা করে জানায় পঙ্গপালগুলো ইতিমধ্যেই এই সব কীটনাশকের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলেছে, তাই একইভাবে বারবার কীটনাশক ছিটালে তাদের ধ্বংস করার বদলে উল্টো তাদের অস্বাভাবিক পরিবর্তন আরও দ্রুত ঘটবে। কিন্তু কমান্ডার মনে করে কিছু একটা না করলে কি মানুষ এভাবেই আত্মসমর্পণ করবে, তাই শেষ চেষ্টা হিসেবে অন্য ধরনের একটি উপায় পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। জিয়াং তখন একাই বিমানবন্দরে চলে যায় এবং কর্মীদের সাহায্যে বিমানে প্রচুর জৈব সার তোলার ব্যবস্থা করে। এরপর সে দ্রুত ককপিটে উঠে বিমানটি চালু করে পঙ্গপালে আক্রান্ত এলাকার দিকে রওনা দেয়। সেখানে পৌঁছেই জিয়াং কোনো সময় নষ্ট না করে বিমানের স্প্রে করার ব্যবস্থা চালু করে দেয়। আশ্চর্যজনকভাবে পঙ্গপালগুলোর শরীরে এই নতুন উপাদান লাগার সঙ্গে সঙ্গেই তারা একে একে মারা যেতে শুরু করে। জিয়াংয়ের এই বুদ্ধিমান প্রচেষ্টার ফলেই শেষ পর্যন্ত ভয়ঙ্কর এই পঙ্গপাল সংকট নিয়ন্ত্রণে আসে এবং মানবজাতি এক বড় বিপদ থেকে রক্ষা পায়।